আজকে আমরা যেসব বিষয়গুলি আলোচনা করব সেগুলি হচ্ছে অবম ও গৌণ চরম বিন্দুগুলি কেন্দ্রীয় চরম বিন্দু থেকে কত দূরত্বে অবস্থিত এবং কেন্দ্রীয় চরম বিন্দু, অবম ও গৌণ চরম বিন্দুগুলি প্রস্থ, এছাড়া ব্যতিচার ও অপবর্তনের পার্থক্য। এর আগের দিন আমরা প্রথম অববিন্দু গঠনের শর্ত পেয়েছিলাম a sin θ1 সমান ল্যামডা। θ1 হচ্ছে অপবর্তন কোণের মান, ল্যামডা হচ্ছে আলোক তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য এবং n তম অববিন্দু গঠনের শর্ত হচ্ছে a sin θn সমান n ল্যামডা। n তম অবম বিন্দুর জন্য অপবর্তন কোণের মান হচ্ছে θn। এখানে n এর মান +-1 +-2 যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে এবং এখান থেকে আমরা sin θn সমান লিখতে পারি n λ/a। যেহেতু থিটার মান খুবই কম তাহলে আমরা লিখতে পারি sin θn সমান θn এবং এখান থেকে আমরা লিখব θn সমান n λ/a। এখন প্রথম অবম বিন্দুটি যদি সেন্ট্রাল ব্রাইট থেকে x1 দূরত্বে অবস্থিত হয় তাহলে এখানে যদি কোণটি θ1 অপবর্তন কোণের মান হয় তাহলে আমরা লিখতে পারি tan θ1 সমান, যেহেতু থিটার মান খুবই কম হয় তাহলে এখানে tan θ1 সমান আমরা লিখতে পারি θ1 সমান x1 বাই এই দূরত্বটা হচ্ছে d, তাহলে x1 বাই d। এখন এখানে আমরা θ1 এর মান পাবো, এখানে যদি 1 বসাই তাহলে λ/a, তাহলে এখান থেকে এই দুটো সমান করতে পারি, তাহলে আমরা পাবো λ/a সমান x1 বাই d। তাহলে এখান থেকে x1 সমান আসবে λd/a। তাহলে এটা আমরা প্রথম অবম বিন্দুর দূরত্ব পেয়ে গেলাম কেন্দ্রীয় চরম বিন্দু থেকে। তাহলে n তম অবম বিন্দুর দূরত্ব যদি xn হয় তাহলে হবে n λd/a। ঠিক একই রকম ভাবে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ গঠনের শর্ত পেয়েছিলাম a sin θ1b সমান 3 λ/2 এবং n তম ব্রাইট ফ্রিঞ্জ গঠনের শর্ত পেয়েছিলাম a sin θnb সমান 2n + 1 λ/2। n এর মান +-1 +-2 থেকে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে এবং এখান থেকে sin θnb সমান লিখতে পারি 2n + 1 λ/2a। যেহেতু থিটার মান খুব কম তাহলে sin θ সমান আমরা থিটা লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা পাবো θnb সমান 2n + 1 λ/2a। এখন ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জের দূরত্ব সেন্ট্রাল ব্রাইট থেকে যদি x1b হয় তাহলে আমরা এখানে tan θ1b সমান লিখতে পারি θ1b সমান x1b/d। যেহেতু থিটার মান খুব কম তাহলে আমরা tan θ1b সমান θ1b লিখতে পারি এবং এটি হচ্ছে লম্ব আর এটি হচ্ছে ভূমি, তাহলে x1b/d। ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জের জন্য এখানে 1 বসবে, তাহলে এখানেও 1 বসবে। এখান থেকে আমরা θ1b এর মান পাবো 3 λ/2a, তাহলে দুটিকে সমান করলে পাবো 3 λ/2a সমান x1b/d। এখান থেকে x1b সমান পাবো 3 λd/2a। এটি হচ্ছে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জের দূরত্ব সেন্ট্রাল ব্রাইট থেকে। একই রকম ভাবে n তম ব্রাইট ফ্রিঞ্জের দূরত্ব হবে 2n + 1 λd/2a। এবার আমরা কেন্দ্রীয় চরম বিন্দুটির কৌণিক বেধ ও রৈখিক বেধ বের করব। এখন কেন্দ্রীয় চরম বিন্দুটি প্রথম অবম বিন্দু পর্যন্ত বিস্তৃত দুই পাশেই। এখন প্রথম অবম বিন্দুর অপবর্তন কোণের মান যদি থিটা হয় তাহলে এই পাশেও থিটা হবে, অর্থাৎ কেন্দ্রীয় চরম বিন্দুর কৌণিক বেধ হচ্ছে 2θ। আমরা n তম অবম বিন্দু গঠনের শর্ত থেকে θn এর মান পেয়েছিলাম n λ/a, তাহলে প্রথম অবম বিন্দুর জন্য পাবো λ/a। তাহলে মুখ্য চরম বিন্দুর কৌণিক বেধ হবে 2θ সমান 2 λ/a। এখন মুখ্য চরম বিন্দুর রৈখিক বেধ অর্থাৎ ফার্স্ট ডাক থেকে আরেক পাশে ফার্স্ট ডাক পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা যদি একটি বৃত্তচাপের অংশ ভাবি তাহলে এটি হচ্ছে ব্যাসার্ধ এবং
এর মধ্যবর্তী কোণ হচ্ছে 2 থিটা, ব্যাসার্ধের পরিমাণ হচ্ছে ডি, তাহলে বৃত্তচাপ বাই ডি সমান হচ্ছে 2 থিটা। তাহলে বৃত্তচাপের পরিমাণ বের করতে গেলে 2 থিটার সঙ্গে ডি গুণ করতে হবে। তাহলে মুখ্য চরম বিন্দুর রৈখিক বেধ সমান হচ্ছে ডি ইন্টু 2 থিটা সমান 2d ল্যামডা বাই এ। এবার আমরা গৌণ চরম বিন্দুগুলির কৌণিক বেধ নির্ণয় করব। প্রথম গৌণ চরম বিন্দুটি দ্বিতীয় অবমবিন্দু এবং প্রথম অবমবিন্দুর মধ্যে অবস্থিত। তাহলে প্রথম গৌণ চরম বিন্দুর কৌণিক বেধ নির্ণয় করতে গেলে দ্বিতীয় অবমবিন্দুর অপবর্তন কোণের মান থেকে প্রথম অবমবিন্দুর অপবর্তন কোণের মান বিয়োগ দিলে আমরা প্রথম গৌণ চরম বিন্দুর কৌণিক বেধ পেয়ে যাব। তাহলে গৌণ চরম বিন্দুর কৌণিক বেধ সমান বি থিটা যদি হয়, তাহলে থিটা 2d মাইনাস থিটা 1d। এখান থেকে থিটা 2d আমরা পাবো 2 ল্যামডা বাই এ মাইনাস ল্যামডা বাই এ, তাহলে মানটি পাচ্ছি বি থিটা সমান ল্যামডা বাই এ, অর্থাৎ গৌণ চরম বিন্দুগুলির কৌণিক বেধ হচ্ছে ল্যামডা বাই এ। ঠিক একই রকম ভাবে যদি অবম বিন্দুগুলির কৌণিক বেধ নির্ণয় করতে চাই, তাহলে অবম বিন্দুগুলিও দুটি ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে অবস্থিত, অর্থাৎ গৌণ চরম বিন্দুর মধ্যে অবস্থিত। তাহলে এখানে যদি আমরা সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ বা সেকেন্ড অবম বিন্দুর কৌণিক বেধ নির্ণয় করতে চাই, তাহলে সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জের অপবর্তন কোণের মান থেকে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জের অপবর্তন কোণের মান বিয়োগ দিতে হবে। তাহলে সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জের কৌণিক বেধ সমান আমরা লিখতে পারি বি থিটা সমান থিটা 2b মাইনাস থিটা 1b। ব্রাইট ফ্রিঞ্জের জন্য যে শর্ত পেয়েছিলাম সেখানে ছিল থিটা nb সমান 2n প্লাস 1 ল্যামডা বাই 2a। এখানে 2 যদি আমরা বসাই তাহলে এখানে পাবো 5 ল্যামডা বাই 2a, আর 1 বসালে পাবো 3 ল্যামডা বাই 2a। তাহলে বি থিটা সমান 5 ল্যামডা বাই 2a মাইনাস 3 ল্যামডা বাই 2a, বিয়োগ করলে আমরা পাবো বি থিটা সমান ল্যামডা বাই এ, অর্থাৎ প্রতিটি অবমবিন্দুর কৌণিক বেধ এখানে ল্যামডা বাই এ আসবে এবং গৌণ চরম বিন্দুগুলিরও কৌণিক বেধ ল্যামডা বাই এ। শুধুমাত্র মুখ্য চরম বিন্দুর কৌণিক বেধ 2 ল্যামডা বাই এ। এখন প্রতিটি ক্ষেত্রে গৌণ চরম বিন্দু ও অবমবিন্দুর কৌণিক বেধ ল্যামডা বাই এ পাওয়া গেলেও প্র্যাকটিক্যালি সেটা পাওয়া যায় না। এখানে আমরা ফ্রিঞ্জগুলির তীব্রতার সঙ্গে অপবর্তন কোণের সাইনের লেখচিত্র অঙ্কন করেছি। এখন গৌণ উৎস থেকে যে অনুতরঙ্গগুলি নির্গত হয়েছিল, যখন কোনো বিন্দুতে তাদের পথ পার্থক্য প্রতিটির ক্ষেত্রে শূন্য হয়েছিল, তখন সেই বিন্দুতে আমরা মুখ্য চরম বিন্দুটি পেয়েছিলাম এবং তার তীব্রতা সব থেকে বেশি, এবং সেটিকে আমরা এখানে লিখেছি আই ম্যাক্স দিয়ে। এরপরে আমরা ল্যামডা বাই এতে পেয়েছিলাম ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ উভয় পাশে, এবং সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ পেয়েছিলাম 2 ল্যামডা এতে। এরকম ভাবে পরের ডার্ক ফ্রিঞ্জটি পাবো 3 ল্যামডা বাই এতে, এবং ল্যামডা বাই এ 2 ল্যামডা বাই এ তার ঠিক মধ্যে আমরা পেয়েছিলাম প্রথম উজ্জ্বল পটিটি, অর্থাৎ ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জটি। কিন্তু এর তীব্রতা মুখ্য চরম বিন্দুর থেকে অনেকটাই কম ছিল, কারণ আমরা দেখতে পেয়েছিলাম যদি আমরা 9টি গৌণ উৎস কল্পনা করি, তাহলে তা থেকে আমরা 3টি গৌণ উৎসের জন্য P1 বিন্দুতে ব্রাইট ফ্রিঞ্জ দেখতে পেয়েছিলাম, অর্থাৎ সবগুলির জন্য পাইনি। তাহলে সাধারণভাবেই তার তীব্রতা কমে যাবে। এর পরের ব্রাইট ফ্রিঞ্জটি পাবো আমরা 5 ল্যামডা বাই 2a তে, এবং সেখানে আরো কমে যাবে তীব্রতা। এর পরের ব্রাইট ফ্রিঞ্জটি পাবো আমরা 7 ল্যামডা বাই 2a তে, এবং সেক্ষেত্রে তার তীব্রতা আরো কমে যাবে। এবার আমরা ইন্টারফারেন্স ও ডিফ্র্যাকশনের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করব। ইন্টারফারেন্স অর্থাৎ ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা যে বৈশিষ্ট্যগুলি পেয়েছি, এবং ডিফ্র্যাকশন বলতে এখানে সিঙ্গেল স্লিট ফ্রনহফার ডিফ্র্যাকশনে আমরা যে বৈশিষ্ট্যগুলি দেখতে পেয়েছি তাদের মধ্যে পার্থক্যগুলি দেখব। তো ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা দেখতে পেয়েছিলাম যে দুটি সুসংগত উৎস থেকে আলোক তরঙ্গগুলি নির্গত হয়ে
তাদের উপরিপাতের ফলে ব্যতিচার সৃষ্টি হয়েছিল। এখানে দুটি স্লিট সুসংগত উৎসরূপে কাজ করেছিল এবং এখান থেকে আলোক তরঙ্গগুলি নির্গত হওয়ার পর তাদের মধ্যে উপরিপাত ঘটে এবং ব্যতিচার সৃষ্টি হয়। অপবর্তনের ক্ষেত্রে একটি মাত্রই স্লিট ছিল এবং এই তরঙ্গমুখের উপর অবস্থিত যে গৌণ উৎসগুলি আছে তা থেকে নির্গত অনুতরঙ্গগুলির উপরিপাতের ফলে অপবর্তন সৃষ্টি হয়েছিল। 2 নম্বর, ব্যতিচার ঝালরের প্রস্থগুলি সাধারণত সমান হয়, অর্থাৎ ব্রাইট ও ডার্ক ফ্রিঞ্জের প্রস্থগুলি সমান। অপবর্তন ঝালরের প্রস্থগুলি কখনোই সমান হয় না। আমরা দেখতে পেয়েছি যে মুখ্য চরমবিন্দুর প্রস্থ বেশি এবং তারপরের চরমবিন্দুগুলির প্রস্থ কম। 3 নম্বর, ব্যতিচার ঝালরে উজ্জ্বলপটির তীব্রতা সমান, অর্থাৎ আমরা কেন্দ্রীয় চরমবিন্দু এবং পরের চরমবিন্দুগুলির তীব্রতা সমান পেয়েছিলাম, কিন্তু অপবর্তন ঝালরে উজ্জ্বলপটির তীব্রতা সমান হয়নি। আমরা দেখতে পেয়েছিলাম যে মুখ্য চরমবিন্দুর তীব্রতা সব থেকে বেশি এবং পরের চরমবিন্দুগুলির তীব্রতা আস্তে আস্তে কমতে থাকে।